তাহলে আমরা, হ্যাঁ, অ্যামাজন লোগোটা সাধারণত ক্লায়েন্ট আপনার লোগো দিয়ে দিবে, সোর্স ফাইল, ইলাস্ট্রেটর ফাইল অথবা এসভিজি ফাইল অথবা পিএনজি ফাইল দিয়ে দিবে। কিন্তু এখন, হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ক্ষেত্রে আমাদের নিজেদের চুজ করে নিতে হচ্ছে। এই জন্য আমরা এখান থেকে যেগুলো ইউনিভার্সাল লোগো, যেগুলোতে কপিরাইট কোনো ইস্যু খাবো না, সেই লোগোগুলো আমরা সিলেক্ট করতেছি। বড় বড় কোম্পানির লোগো ইউজ করলে কখনো কিছু হয় না। আপনি বড় কোম্পানির লোগো ইউজ করলে সমস্যা হবে না। এই যে আমরা অ্যামাজনের এই লোগোটা, রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, আমি ডাউনলোডের ভিতরে এটা সেভ করতেছি। এখন আমি কি করব, আমি প্রথমে হচ্ছে এখানে ডেস্কটপের উপরে একটা ফোল্ডার করতেছি, অ্যামাজন লোগো। হ্যাঁ, সমস্যা নাই, আজকে বললেও আসবে না। আচ্ছা, এরপরে এই ফোল্ডারের ভিতরে আমরা যত কাজ করব এই লোগো রিলেটেড, লোগোটা কন্ট্রোল এক্স কাট করে এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এবার এটা আমরা ইলাস্ট্রেটরে ওপেন করব। ইলাস্ট্রেটরে ওপেন করব কারণ কি, আমরা এটাকে ভেক্টর করব, এটাকে ভেক্টর করব। ঠিক আছে, লোগোটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলে ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওপেন দিলেও হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিলেও হবে, এটা ইচ্ছা। আমি ফার্স্টে একটা লোগো নিই, এটা ইমেজ ট্রেস করব। উইন্ডোজ উইন্ডোজ থেকে এই যে ইমেজ ট্রেস অপশনটা অন মার্ক করে দিলে এই যে এই ট্যাবটা আসে। ওকে, ওকে। এরপরে এইখানে উপরে এই যে ইমেজ ট্রেস অপশন থাকে, চাইলে এটা থেকেও করতে পারবেন, অথবা আপনি এখানে ট্রেসে হিট করলে এই যে অটোমেটিকলি ট্রেস হয়ে যাবে, কিন্তু আমার নিচের এই কালার এটা চলে গেছে। আমি এখন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার কালার অপশনটা সিলেক্ট করে দিব, দিয়ে দেখব রেজাল্ট কি আসে। তখন আমার রেজাল্টটা আসতেছে। তারপরে আমার এখানে পাতে একটু ঝামেলা হচ্ছে, আমি কি করব, লিমিটেড থেকে ফুল টোন করে দিয়ে দেখি কি হয়। জাস্ট আমি প্যারামিটারগুলো চেঞ্জ করে করে দেখব আমার ফাইনাল রেজাল্ট কোন পর্যন্ত আসে। ফুল টোন দিলাম, ফুল টোন দিলে তো আরও অবস্থা খারাপ। আমি এখান থেকে অটোমেটিক করে দিয়ে দেখি। হ্যাঁ, অটোমেটিকটা টেক্সটগুলো নেওয়া যায়, কিন্তু নিচের এইটা সুবিধার না। ঠিক আছে, আমি অ্যাডভান্সে এখানে পাত আছে, পাতের এখান থেকে 50%-এর পরিবর্তে 90%-এর কাছাকাছি করে দিয়ে দেখি কি হয়। আমি এটা একটু কমায় দিয়ে দেখি কি হয়।
হবে না, আমাদের নিচের এটা বানায় নিতে হবে। তাহলে এখন আমরা কি করব, উপরের টেক্সটটাই আমরা এখন কপি করি। আমরা যখন আমাদের রেজাল্টে আমরা স্যাটিসফাইড, আমরা এই যে উপরে এক্সপ্যান্ড অপশন আছে এটাতে হিট করব। হিট করলে আমাদের এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এখন রাইট ক্লিক করে আনগ্রুপ সাদাটা সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিয়ে ডিলিট করে দিব। এই যে আমাদের যেগুলা প্রয়োজন নাই সেগুলা ডিলিট করে দেব। এই যে নিচের এই পার্টটা আমাদের প্রয়োজন নাই। এখানে কোথায় যেন এই যে এইখানে আলাদা আলাদা শেপ আছে, এই যে এটা একটা আলাদা শেপ, এটা একটা, এগুলো আমরা সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে শেপ বিল্ডার টুলসটা নেব, নিয়ে আমরা এটা কম্বাইন করে একটা শেপে কনভার্ট করে নিব। সেমভাবে এখান থেকেও একটা শেপে কনভার্ট করে নিব এবং বাদ বাকিগুলো দেখে নিব যে একটা শেপে আছে নাকি। হ্যাঁ, শেষ। এটা সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি ফর গ্রুপ। এখন আমাদের এই নিচের এটা বানাইতে হবে। তাহলে পেন টুল নিব, পি ফর পেন টুল। পেন টুল নিয়ে এখন এটা আমরা আমাদের মতো করে এটা আমরা ম্যানুয়ালি ট্রেস করে নিচ্ছি, যেহেতু অটোমেটিকে হলো না, আমরা ম্যানুয়ালি ট্রেস করে নিচ্ছি। এগুলা গ্রাফিক ডিজাইন যখন করা হয়, গ্রাফিক ডিজাইন এগুলা শেখায়, ইমেজ ট্রেস করা। মোটামুটি এই যে আমাদের এটা শেষ। আমরা এটা কালার আইড্রপার টুল দিয়ে এটার উপর সিলেক্ট করলে কালারটা পেস্ট হয়ে যাবে। সেমভাবে আমরা এইটাও, এই অবজেক্টটাতেও আমরা পি ফর পেন টুল, হ্যাঁ আমরা তো গ্রাফিক ডিজাইনের কাজ করতেছি না, কিন্তু গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স কাজে এটা প্রয়োজন পড়ে। হ্যাঁ, এরপরে এই যে এখানে এখন দেখতে ডিস্টার্ব হচ্ছে, এটা আমরা এভাবে এখান থেকে অফ করে দিয়া করে নিতে পারি। শেষ। আমাদের শুধু এইখানে এটা সিলেক্ট করে এটা সফট করে দেব। দেন আমাদের এইটা সিলেক্ট করে এইটাও সফট করে দেব। এ ফর এই যে এই টুলসটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ভি, আমি পাথটা সিলেক্ট করে কালারটা অন করে দিই, ভি। এখন এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ এবং এখানে প্লেস করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের লোগো মোটামুটি কমপ্লিট। কন্ট্রোল জি। আমরা এক্সপোর্ট করার আগে আরেকবার এখান থেকে এক্সপ্যান্ড করে নিব। অবজেক্ট এক্সপ্যান্ড, অবজেক্ট এক্সপ্যান্ড, ফাইল এক্সপোর্ট সিলেকশন, ফাইল ফরম্যাট হবে আমাদের এসভিজি। ঠিক আছে, হ্যাঁ।
এক্সপোর্ট করব, এই যে আমাদের এসভিজিটা এক্সপোর্ট হয়ে গেছে। এরপরে এখন কি করব, এখন আমরা ব্লেন্ডার ওপেন করে ব্লেন্ডারে যেগুলো থাকে এগুলো আমরা প্রথমে ডিলিট করে দেই। শিফটে না, ফাইল, ইম্পোর্ট, এখানে এই যে এসভিজি নাম চেঞ্জ করে দিছে, যে ওই যে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, নিচেরটা, উপরেরটা না। আমরা যে ফোল্ডারটা করছিলাম ফোল্ডারের ভিতরে এসভিজিটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে দেখেন এখানে আমাদের এটা চলে আসছে। এখন আমরা সব সিলেক্ট করে S10 100 অনেক বেশি হয়ে যায়, কন্ট্রোল জেড দিয়ে S20 এনাফ, ঠিক আছে। এরপরে এটা আমরা সিলেক্ট করলে এখানে এই যে রাইট সাইডে যে প্যারামিটারগুলো আছে এখানে এটা ডেটা নামে একটা অপশন আছে। এই ডেটাতে ক্লিক করলে এই যে এখানে দেখেন এই যে ম্যাটেরিয়াল ট্যাবের উপরে ডেটা আইকনটা এটা। এরপরে এখান থেকে নিচে এক্সট্রুড নামে একটা অপশন আছে, এটা খুঁজতে হবে। জিওমেট্রি অন করে দেখে যে এক্সট্রুড 0 সেন্টিমিটার আছে, আমরা এটা 0.1 দেই বা অন দেই। হ্যাঁ, অন আমাদের ঠিক আছে। তাহলে সবগুলা সিলেক্ট করে একটা একটা করে অন। আমরা যদি এখন জয়েন্ট করে দেই তাহলে এটার মানে এডিটেবল থাকবে না, এই কারণে আমরা এখন এটা জয়েন করতে পারতেছি না। তার হ্যাঁ, তারপরেও একবার দেখি। অন অন ঠিক আছে। সলিড মোড আমরা এখান থেকে দেখার সুবিধার্থে আমরা রাইট এই যে উপর থেকে আমরা এখানে র্যান্ডমটা সিলেক্ট করে দিতে পারি, তাহলে দেখতে একটু সুবিধা হতে পারে। বা আমরা এখান থেকে ম্যাটেরিয়াল টাইপেও চেঞ্জ করে দিতে পারি বিভিন্ন রকম দেখার সুবিধার কারণে, ঠিক আছে। মোটামুটি এইটা আমাদের লোগো, সব কিছু শেষ। এই যে এখান থেকে এই যে উপরে এখান থেকে র্যান্ডম করে দিছিলাম ম্যাটেরিয়াল থেকে। র্যান্ডম মানে এক একটা অবজেক্ট এক এক রকম কালার হবে। এরপরে আমরা এটা সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে শিফট ডি একটা ডুপ্লিকেট করব, রাইট ক্লিক করে সেম লোকেশনে পেস্ট করব। হ্যাঁ, কিবোর্ডের এম প্রেস করে এখানে নিউ কালেকশন আসবে, এটাতে ক্লিক করে আমরা দিব লোগো মেশ। ওকে, তাহলে যে এখানে আমাদের একটা লোগো মেশ আসবে, একটা এসভিজি আসবে। আমরা এসভিজিটা অফ করে দিব, তাহলে আর এখানে আমাদের শো করবে না, ঠিক আছে। হ্যাঁ, এখন এই মেশটা সিলেক্ট করে রাইট ক্লিক কনভার্ট টু মেশ। এতক্ষণ আমাদের এটা ছিল এসভিজি ফরম্যাটে, এখন আমরা এটাকে মেশে কনভার্ট করে দিব। রাইট ক্লিক কনভার্ট টু মেশ। এখন যদি কিবোর্ডের ট্যাব প্রেস করি দেখেন এটা মেশ কনভার্ট হয়ে গেছে, দেখছেন। কিন্তু তার এর আগে যদি আমরা এর পূর্ববর্তী ফাইলটা ওপেন করি, এটা যদি সিলেক্ট করি ট্যাব দেই, দেখেন এটা আর মেশ না, এটা এখনো এসভিজিতে কনভার্ট আছে, বুঝছেন। হ্যাঁ, ওকে। কন্ট্রোল এস, আমরা প্রথমে একটা ফাইল সেভ করব, ব্লেন্ডার, এটা আমরা দিলাম ঠিক আছে, যে কোনো একটা নাম দিলাম আমাদের বোঝার স্বার্থে। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জে, হয় নাই, কন্ট্রোল জে জয়েন্ট করে একটা করে ফেলছি।
এরপরে রাইট ক্লিক করে সেট ওরিয়েন্ট অরিজিন টু জিওমেট্রি। কারণ কি আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন আমাদের কোথায় আছে, আমরা মুভ করলে সিলেক্ট হচ্ছে এইখানে, তাহলে আমরা এটা লোগোর মাঝে নিয়ে আসব। এই জন্য সেট অরিজিন টু জিওমেট্রির মাঝ বরাবর চলে আসবে। এরপরে অবজেক্ট সেট অরিজিন টু 3D কার্সার, এটা দিলে অরিজিন টু 3D কার্সার হবে না, জিওমেট্রি টু অরিজিন, শিট, অবজেক্ট সেট অরিজিন সেই অপশনটা কই গেল, শিফট এস কার্সার টু ওয়ার্ড অরিজিন। আচ্ছা আমাদের এইখানে ব্লেন্ডারে এটা বাগ বলতে পারেন, ইউআই বাগ। আমরা প্রথমে যে রাইট ক্লিক করে এখানে যে 1 2 3 4 5টা অপশন পাইছিলাম, এই 5টা অপশনই আবার এখানে অবজেক্ট থেকে সেট অরিজিন এইখানে আছে, ঠিক আছে। তা আমরা একটা অপশন দিয়ে কী করছি, এখানে অরিজিনের জিওমেট্রির মাঝ বরাবর আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আসছি, কিন্তু আমাদের যে 3D কার্সার বরাবর আমরা যে মডেলটা নিয়ে আসব, এই অপশনটা এইখানে নাই। এটার জন্য আমাদের কিবোর্ডের শর্টকাট ইউজ করতে হবে। কিবোর্ডের শর্টকাট হচ্ছে শিফট এস প্রেস করলে, হ্যাঁ আমি যদি এই যে টপ, এই যে লেফট, এটা কি বলে, লেফট নিচে, লেফটের ডাউনে শিফট এস, এখানে শর্টকাট শো করে। শিফট এস প্রেস করলে এখানে আরও কিছু অপশন শো করে। তো এখানে এই যে সিলেকশন টু কার্সার, এটা সিলেক্ট করলে আমার মডেলটা একদম সেন্টার বরাবর চলে আসবে অটোমেটিকলি। এটা বলতে পারেন যে ইউআই বাগ যারা ইউআই ডিজাইন করে এটা এখনও ওইভাবে করতে পারেনি। আর আমাদের এটা আছে, এটা এখন দেখেন একটা প্লেনে শোয়ানো অবস্থায় আছে, কিন্তু লোগোটা আমরা এখন কি করব, আমরা যদি এটা প্রিন্টিং রেডি, যেটা হচ্ছে STL ডেলিভারি দিতে হয়, সেটার জন্য এই শোয়ানো অবস্থাতে দিব। তাহলে প্রিন্টিং রেডি ডেলিভারি দেওয়ার সময় কি করব, ফাইল এক্সপোর্ট STL, আমরা এই যে এখানে একটা ফোল্ডার করব, রাইট ক্লিক নিউ ফোল্ডার, এক্সপোর্ট, এখানে দিব অ্যামাজন লোগো STL, ঠিক আছে, এক্সপোর্ট। এখন কথা হচ্ছে আমাদের একটা সিনের ভিতরে এই যে আমাদের একটা ব্যাকআপ ফাইল রাখা ছিল, একটা মেশ ফাইল রাখা, যখন আমরা এক্সপোর্ট করি তখন পুরো মডেলটা এক্সপোর্ট হয়ে যায়। এই জন্য আমরা কি করব, এক্সপোর্ট অপশন থেকে এই যে সিলেক্টেডটা, মডেলটা সিলেক্ট করে সিলেক্টেড অনলি এটা সিলেক্ট করে দিব, তাহলে আমরা যেটা সিলেক্ট থাকবে শুধু সেটা এক্সপোর্ট হবে। এই যে আমি যদি এখন ফোল্ডারটা ওপেন করি, ফোল্ডারে যে এক্সপোর্ট ফোল্ডারে 3D প্রিন্টিং মানে 3D প্রিন্টারের জন্য বিভিন্ন সফটওয়্যার থাকে, এর ভিতরে ব্যাম্বু স্টুডিও, তারপরে আপনার নাম মনে আসতেছে না, চিটু বক্স, তারপরে আরও অনেক সফটওয়্যার আছে। এটা ক্লায়েন্ট বলে দেয় যে সে কোন প্রিন্টারে প্রিন্ট করবে। সে যদি বলে আমি ব্যাম্বুতে প্রিন্ট করব, তখন ব্যাম্বু স্টুডিও, ঠিক আছে। এটাতে আমরা যদি ব্যাম্বু স্টুডিওতে ওপেন করি তখন আমাদের এটা শো করবে যে আসলে লোগোটা ঠিক আছে নাকি লোগোতে কোনো ভুল আছে। এই যে আমরা ES দিব, দেখেন আমাদের লোগোটা 100% ওকে। যদি কোনো জায়গায় ভুল থাকতো তাহলে এখানে এই যে রাইট সাইডে এখানে ওয়ার্নিং আসতো। আমরা এখান থেকে আর একবার এক্সপোর্ট করে ফাইল এক্সপোর্ট STL
ওইটার উপরে আবার এক্সপোর্ট করে দিয়ে দিব। এটা গেল আমাদের প্রিন্টিং রেডি ফাইলের ডেলিভারি। ঠিক আছে, এরপরে এখন যদি আমাদের ক্লায়েন্ট বলে আমার ওবিজে ফাইল লাগবে, এফবিএক্স ফাইল লাগবে, তখন আমি কি করব, ফাইল এক্সপোর্ট, এই যে এফবিএক্স, এক্সপোর্ট এফবিএক্স, এক্সপোর্ট, এখানে যেটা যেটা লাগবে সেটা সেটা এক্সপোর্ট করে দিব। এই দেখেন এখানে জিএলটিএফ এর পাশে দেখেন জিএলবি অথবা জিএলটিএফ, এফবিএক্স, এই যে ওবিজে। এবার বিষয় হচ্ছে ফাইনাল অ্যানিমেশন। ক্লায়েন্ট যদি বলে আমার লোগোটা 360 অ্যানিমেশন প্রয়োজন, তাহলে আমি কিভাবে দিব? তাহলে 360 অ্যানিমেশন আমাদের করতে হবে। 360 অ্যানিমেশন করতে গেলে আমাদের ম্যাটেরিয়াল দিতে হবে, লাইটিং করতে হবে, রেন্ডার করতে হবে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে লোগোটা R/X 90 রোটেট করে সোজা করলাম। এবার ফ্রন্টে আসব। ফ্রন্টে এসে এই যে আমাদের লালটা হচ্ছে এটা গ্রিড, বা এটাকে বলা হয় ফ্লোর, ফ্লোরের উপরে উঠাবো। এরপরে এখন আমরা লাইট সেট আপ করবো। শিফটে লাইট, এরিয়া লাইট, আপনি যে কোনো লাইট নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আমি এরিয়া লাইটে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এজন্য সবসময় এরিয়া লাইটটা ইউজ করি। এটা রোটেট করব। আচ্ছা, এরপরে আমাদের এই ভিউপোর্টটা কিন্তু স্প্লিট করা যায়, 2টা 3টা 4টা ভিউপোর্ট করা যায়। এটা এই যে কর্নার বা যে কোনো কর্নার থেকে লেফট ক্লিক করে ড্র্যাগ করলে যে এটা স্প্লিট হয় 2টা। ঠিক আছে, হ্যাঁ, আমাদের এইখানে যে ট্যাবের উপরে যে সেমিকোলন আছে, এটা সেমিকোলন বলে না হাইফেন বলে, যেটা হোক, এখান থেকে আমরা এখন কি করব, ক্যামেরা ভিউতে যাব, কিন্তু কোনো ক্যামেরা নাই। তাহলে আমাদের প্রথমে একটা ক্যামেরা সিলেক্ট করতে হবে। শিফটে ক্যামেরা, তাহলে এখান থেকে এবার ক্যামেরা ভিউ, এই দেখেন। কিন্তু আমাদের ক্যামেরাতে তো এই যে ক্যামেরা দেখায় কোন দিকে, নিচের দিকে না। ক্যামেরাটা আমরা লোগো সোজাসুজি নিব। এখন ক্যামেরাতে এই যে এরকম রয়েছে, এটার কারণ হচ্ছে আমাদের এই যে কিবোর্ডে যদি এন প্রেস করি, তাহলে আমাদের এই যে এন প্যানেলটা চলে আসবে। এন প্যানেলের এখানে এই যে রোটেটে আমরা সবগুলা 0 করে দেই। ঠিক আছে, 0। তাহলে এটা একদম কোথায় গেছে, নিচের দিকে। এইবার আমরা এটা রোটেট করব এখানে 90 ডিগ্রি। ওকে, এরপরে এটা আমরা মুভ করব, মুভ করে এটা আরো পিছের দিকে দিব। হ্যাঁ, মোটামুটি এই যে আমাদের এটা দেখা যাচ্ছে এখন। ওকে, 0 না করলে মনে করেন সাপোজ এখানে 45 ডিগ্রি আছে, তখন এই যে দেখতে এরকম লাগবে। আমরা হ্যাঁ, আমরা ভিউটা ক্লিয়ার নিয়ে আসার জন্য আমরা এটা করতেছি। এটা মুখস্থ বিদ্যা এমন বিষয় না, আপনার যতক্ষণ না আপনার ভিউ স্যাটিসফাইং হবে ততক্ষণ আপনি এখান থেকে কাস্টমাইজ করবেন। ওকে, এখন আমরা এখানে জেড প্রেস করে, হ্যাঁ লাইট সামনে থাকুক, সমস্যা নেই, আমরা তো লাইটের কাজ শুরু করি নাই। এখন আমরা লাইটের কাজ করব। জেড প্রেস করে এখান থেকে রেন্ডার প্রিভিউতে যাব। রেন্ডার প্রিভিউতে গেলে দেখেন আমাদের মডেল কালো দেখায়, কোনো লাইটও দেখায় না, তাই না? তাহলে লাইট করার আগে আমরা ম্যাটেরিয়ালটা বানাই ফেলি। ম্যাটেরিয়াল বানাইতে গেলে আমরা যাব ম্যাটেরিয়াল প্রিভিউ। এরপরে আমরা আসব, মডেলটা সিলেক্ট করব, এই যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল ট্যাব।
মডেলটা সিলেক্ট করব, করে আমরা নিউ ম্যাটেরিয়াল দিব। অ্যামাজনের লোগোর ম্যাটেরিয়াল কি থাকে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অরেঞ্জ। আমরা চাইলে আই ড্রপার দেওয়া এটার কালার টোনটা, এই যে কালার কোডটা কপি করতে পারি ইলাস্ট্রেটর থেকে। আচ্ছা, তাহলে এইখানে এটা প্রথমটা দিলাম ব্ল্যাক। ওকে, ম্যাটেরিয়াল প্রিভিউ, তাহলে কালারটা দিব ব্ল্যাক, তাই না? কিন্তু ব্ল্যাকটা আমাদের ম্যাট ম্যাট লাগতেছে, আসলে তো ম্যাট লাগবে না, ব্ল্যাকটা একটু শাইন করবে। শাইন করতে গেলে আমরা কি করব, এই যে এখানে মেটালনেস যেটা আছে, মেটালনেসটা বাড়ায় দিব আর রাফনেসটা কমিয়ে দিব। ওকে, এরপরে আমরা আরও একটা ম্যাটেরিয়াল নিব, এটা হবে কি অরেঞ্জ। হ্যাঁ, এটা সিলেক্ট করে RGB, এই যে কন্ট্রোল ভি, আমরা যে কালার কোডটা কপি করছিলাম। এরপরে লোগোটা সিলেক্ট করে ট্যাব, এডিট মোডে যাব। কিবোর্ডে এই যে মাউসের কার্সারটা যে অবজেক্টটার উপরে থাকবে সেটার উপরে যদি এল প্রেস করি তাহলে শুধুমাত্র সেই অবজেক্টটা সিলেক্ট হবে। এখানে শিফটে প্রেস করা লাগে না, শুধু এল প্রেস করলেই মাল্টিপল সিলেক্ট হয়। এর অরেঞ্জটা সিলেক্ট করে অ্যাসাইন ট্যাব। এখন দেখেন আমাদের এখানে অরেঞ্জ এবং ব্ল্যাক দুইটা শো করতেছে, তাই না? ওকে, তাহলে আমরা আবার একটা কন্ট্রোল এস দিয়ে ফাইলটা সেভ করি। মোটামুটি আমাদের ম্যাটেরিয়াল ক্রিয়েট করা শেষ, ক্যামেরা ক্রিয়েট করা শেষ। এবার আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে লাইটিং করা। লাইটিংয়ের জন্য রেন্ডার প্রিভিউতে যাব। দেখেন লাইটিং কিন্তু নাই। এবার লাইটটা যদি সিলেক্ট করি, এই যে এখানে এই বাল্ব আইকন আছে, ডেটা যেটা, এখানে আমরা ওয়ার্ড যদি এখান থেকে 500 দেই, যেহেতু অবজেক্টটা অনেক বড় তাহলে আমাদের 1000 দেওয়াটাই বেটার। হ্যাঁ, 10,000। এরপরে একটা লাইট দিয়েছি, কিন্তু আমরা চাচ্ছি আরও 2-3টা লাইট দিব। আমরা এটা শিফট ডি ডুপ্লিকেট করে এটা আমরা পিছে রোটেট করব। তাহলে কি হবে, এই যে এইখানে দেখেন একটা লাইটিং, এটা যদি আমি দেখেন এখানে একটা লাইটিং আসবে, এটা 10,000-এর পরিবর্তে এটা আমি 8,000 দিলাম। শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করে এবার এটা আরেকটা আমি নিচে দিলাম, নিচে থেকে এটা রোটেট করি। দেখেন এই যে আমি যখন নিচ থেকে লাইট দিচ্ছি, আমার এই যে এইখানে লক্ষ্য করেন, এইখানে কিন্তু কোনো কিছু নাই, এখানে একটা লাইট আসতেছে। হ্যাঁ, আমরা চাচ্ছিলাম মোটামুটি এইরকম একটা ফিল। ওকে, তাহলে আমাদের লাইটিং করা শেষ। এরপরে আমরা কি করব, এটা আমরা সেভ করি। এরপর আমরা রেন্ডার সেটআপ করব। রেন্ডার সেটআপ করার আগে আমরা এটা অ্যানিমেশন করি। লোগোটা সিলেক্ট করে এই যে নিচে যে টাইম ফ্রেম আছে, আমরা 1 নম্বর ফ্রেমে কোন দিকে রোটেট হবে, আর জেড অ্যাক্সিস বরাবর রোটেট হবে, তাই না? তাহলে জেড এর এখানে রাইট ক্লিক করে ইনসার্ট
কি ফ্রেম। এরপরে আমরা মনে করেন কি যে 3 সেকেন্ড, পার সেকেন্ডে হয় 24টা ফ্রেম অথবা 30টা ফ্রেম। তাহলে আমরা এখন ধরবো পার সেকেন্ডে 30টা, তাহলে 3 সেকেন্ডের জন্য 3 30 90, তাহলে 90তে আসবো। আমরা এইটা দিব 360, 360 রোটেট করবে, রাইট ক্লিক ইনসার্ট কি ফ্রেম। এখন যদি আমি এখান থেকে এখানে 90 পর্যন্ত লিমিট করে দেই, এখন প্লে করি, প্লে করলে আমার এটা অ্যানিমেশন হচ্ছে 360, তাই না? ওকে। এরপরে এখন এই যে এখানে উপরে রাইট সাইডে রেন্ডার বাটন আছে, আমি কোনটাতে রেন্ডার করব সেটা ডিফাইন করে দিতে হবে, ইভি অর সাইকেল। সাইকেল হচ্ছে যার গ্রাফিক কার্ড আছে সে সাইকেলসে করে, যার গ্রাফিক কার্ড নাই সে ইভিতে করে। আর এখানে যে স্যাম্পলিং আছে, রেন্ডার স্যাম্পলিং যত বেশি রেন্ডার টাইম তত বেশি, যার কম্পিউটার যত ভালো রেন্ডার স্যাম্পলিং তত বেশি দিতে হবে, আর যার কম্পিউটার যত কম রেন্ডার স্যাম্পলিং দিতে হবে তত কম। আর এরপরে হচ্ছে যার এটাকে কি বলে, যার যত কোয়ালিটিফুল লাগবে, নয়েজ ফ্রি একটা ইমেজ যখন জুম করা হয়, আমি যদি আপনাকে একটা ইমেজ ওপেন করে দেখাই, এই ইমেজটা যখন জুম করা হবে এই ইমেজটা এই যে ঘোলা ঘোলা লাগবে, স্যাম্পল যত কম হবে ঘোলা ঘোলা তত বেশি হবে, জুম তত কম করা যাবে। স্যাম্পল যত বেশি হবে ঘোলা ঘোলা তত কম হবে এবং জুম তত বেশি করা যাবে। যেহেতু আমাদের এটা টেস্ট রেন্ডার, এর জন্য আমি এটা 64ই রাখতেছি, কিন্তু বেসিক্যালি যদি আমার পার্সোনাল কোনো ক্লায়েন্টের হতো আমি 256 বা 512 দিতাম, মানে মিনিমাম। ওকে। এরপরে এইখানে এই যে ফিল্ম নামে একটা অপশন আছে, ফিল্মটা অন করে এখানে ট্রান্সপারেন্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে এর নিচে আর একটা আছে আউটপুট। আউটপুটে এই যে 1920 1080 রেজুলেশন ফুল এইচডি। ক্লায়েন্ট যদি 4K বলে তখন আমরা কি করব, আমরা 4K ইমেজ সাইজ খুঁজে নিব। কোথায় যাব? গুগলে যাব, গুগলে যে বলবো 4K ইমেজ অর ভিডিও সাইজ, এই যে এখানে যেটা বলছে সেটা এখানে বসায় দিব। এরপরে নিচে এসে RGB এটা সিলেক্ট থাকবে এবং কম্প্রেশনটা 100% থাকবে। আউটপুটের এইখানে আমরা সিলেক্ট করে দিব আমাদের লোকেশন কোথায়, ডেস্কটপ, অ্যাপেল লোগো, এখানে নিউ ফোল্ডার, রেন্ডার, এখানে আরেকটা ফোল্ডার PNG। কারণ কি আমাদের 90টা এক একটা ফ্রেম মানে এক একটা PNG ইমেজ অথবা JPG ইমেজ রেন্ডার হবে, টোটাল 90টা ইমেজ রেন্ডার হবে। হ্যাঁ, তাহলে আমাদের সব কাজ শেষ। এখন কি করতে হবে, আমাদের রেন্ডার দিতে হবে। আমি রেন্ডার টাইমটাতে রেকর্ডিংটা অফ করে দিব না, কিছু সময় লাগবে, 10 মিনিটও লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে। তাহলে রেন্ডার দিব কোন জায়গা থেকে, যে উপরে রেন্ডার অ্যানিমেশন, শর্টকাট হচ্ছে Ctrl+F12, এটাতে ক্লিক করলে এই যে রেন্ডার হওয়া শুরু করবে। এখানে যে ফ্রেম অন দেখাচ্ছে, টোটাল 90টা ফ্রেম হবে। ওকে, এই আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এটা কেটে দেই, এটা ব্লেন্ডারটা আপাতত মিনিমাইজ রাখি। আমরা যদি ফোল্ডারটার ভিতরে যাই, এই যে রেন্ডারের ভিতরে PNG দেখেন, এইখানে কিন্তু আমাদের টোটাল 90টা রেন্ডার কমপ্লিট হয়েছে। কিন্তু এটা এক একটা স্টিল ইমেজ, হ্যাঁ, এটাতে আমাদের কি করতে হবে, এটাতে আমাদের অ্যানিমেশনে কনভার্ট করতে হবে। তার জন্য আমাদের যে কোনো একটা গ্রাফিক ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার অথবা মোশন ডিজাইন সফটওয়্যারের সাহায্য নিতে হবে। সেটা আপনার হইতে পারে প্রিমিয়ার প্রো, হইতে পারে আফটার ইফেক্ট, হইতে পারে DaVinci, হইতে পারে নিউক, ক্যামথেসিয়া, ফিল্মোরা, ডাজেন্ট ম্যাটার।
তা আমি এখানে বেসিক্যালি আমার মানে আফটার ইফেক্টে কাজ করতে করতে আমার ইজি লাগে, এই কারণে আমি আফটার ইফেক্টে ইউজ করতেছি। আফটার ইফেক্ট ওপেন করলে এখানে এক্সট্রা কোনো কিছু শেখার কিছু নাই আফটার ইফেক্ট, এই জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছি না। ওপেন করলে যদি সফটওয়্যারে বাগ ভাল্লুক থাকে তাহলে এক বিষয়, না হলে মেনুটা এরকম দেখাবে। আমি জাস্ট কি করব, ফাইল থেকে নিউ প্রজেক্ট, এরপরে এই যে এইখানে যে মেনুটা আসবে এই মেনুটাতে ডাবল ক্লিক করব, অথবা ফাইল ইম্পোর্ট এই যে ফাইল, কন্ট্রোল আই দিলেও হবে। আমাদের যেটা ডকুমেন্ট মানে যে ফোল্ডারটা করা রয়েছে সেখানে যাব, একটা ইমেজ সিলেক্ট করে এই যে এখানে পিএনজি সিকোয়েন্স নামে একটা অপশন আছে। প্রতিটা ভিডিও এডিটিং সফটওয়্যারে যখন ইমেজ ওপেন করা হয় এই পিএনজি সিকোয়েন্স অপশনটা থাকে। জাস্ট পিএনজি সিকোয়েন্সটাতে মার্ক করে ইম্পোর্ট করে এখানে যে নিচের এই টাইম লাইনে ড্র্যাগ করে ছেড়ে দিব, আমার এটা এখানে অ্যানিমেশনে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমি কিবোর্ডের স্পেস বারে প্রেস করি, এটা প্লে করি, দেখেন আমার এটা প্লে হচ্ছে, দেখছেন? এখন আমার সুবিধার জন্য আমি কি করতে পারি, আমি ব্যাকগ্রাউন্ডে একটা রাইট ক্লিক করে নিউ সলিড একটা গ্রে টাইপের কালার দিতে পারি, এটা নিচে দেই। আমি চাইলে আমি সাদা কালারও দিতে পারি, রাইট ক্লিক নিউ সলিড, আমি একটা সাদা, আপনার ইচ্ছা, ডাজেন্ট ম্যাটার। এটা আপনি কি কালার দিলেন এটা ম্যাটার করে না। তা সাদাটা একেবারে সাদাটা ক্যাটকেটে লাগে, এই জন্য আমি একটা গ্রে টাইপের কালার দিচ্ছি। ওকে, এরপরে আমি এটা সিলেক্ট করে ফাইল এক্সপোর্টে যে মিডিয়া এনকোডার আছে, অ্যাড টু রেন্ডার আছে, বিভিন্ন সফটওয়্যার আছে। এখানে টোটাল 4টা সফটওয়্যারে রেন্ডার দেওয়া যায়। আমি মিডিয়া এনকোডার একটা একদম ইজি সফটওয়্যার, ইজিটাতে করতেছি। এই যে অ্যাডোবি মিডিয়া এনকোডার সফটওয়্যারটার নাম। এটা আপনি প্রিমিয়ার প্রোতে থেকে যদি রেন্ডার দেন তাও এটা আসবে। আপনি যদি অন্য যে কোনো সফটওয়্যার থেকে দেন বা তাদের নিজেদের তো থাকেই। এরপরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, ভিডিও ফাইল ফরম্যাট হয় MP4 GIF ট্রান্সপারেন্ট ভিডিও। তাহলে আমি কি করব, আমি এখানে এটাতে যদি ক্লিক করি, সময় নিচ্ছে, এই যে এখানে ফাইল ফরম্যাট হচ্ছে H264, এটা হচ্ছে MP4 ফাইল ফরম্যাট, এটা MP4 ফাইল ফরম্যাট। এই যে আউটপুট নেম যেটা আছে এটাতে আমি ডেস্কটপ, আমার যেটা ফোল্ডার রেন্ডার, এখানে আমি দিলাম এই যে সেভ, যে কোনো নাম দিতে পারি, ডাজেন্ট ম্যাটার। ওকে, আমার গেল একটা MP4। এরপরে আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল D দিলে আরেকটা হবে। আমি এটাতে ক্লিক করে এই ফাইল ফরম্যাটের থেকে অ্যানিমেটেড গিফ, দেখেন এই যে উপরে অ্যানিমেটেড গিফ, এটাতে সিলেক্ট করব। করে এই যে এখানে ক্লায়েন্ট সবসময় চায় যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা সিলেক্ট করে দিব। আবার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের সময় এই যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দিছি এটা দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাকই রাখতে হবে। ওকে, আমি আপাতত দেখানোর জন্য এটা রাখতেছি, সমস্যা নেই। কন্ট্রোল D দিব। আচ্ছা, আমি এটা ডিলিট করে দেই, আমি ওইটা আপনাকে আলাদা আবার দেখাবো। এই যে এখানে প্লে বাটন আছে, এটাতে হিট করলে এই যে রেন্ডার হওয়া শুরু করবে, রেন্ডার হয়ে গেছে। আমি কি এক কাজ করি, আমি এই ব্যাকগ্রাউন্ড কালার দুইটা ডিলিট করে দেই। কম্পোজিশন, অ্যাড টু মিডিয়া এনকোডার। এবার এখান থেকে ট্রান্সপারেন্ট গিফটটা রেন্ডার করি। এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র যারা ভিডিও এডিটর বা ইউটিউবে ব্লগিং করে তাদের জন্য এটা লাগে। এটা হচ্ছে কি, এখান থেকে আমি যাব, এই যে কুইক টাইম নামে একটা অপশন আছে, কুইক টাইমটা আমি সিলেক্ট করব। কুইক টাইম সিলেক্ট করার পরে এখানে অনেক অপশন আসবে।
প্রিসেটে এইখান থেকে আমি দিব এই যে অ্যাপেল প্রো রেজুলেশন 444 কিউ উইথ আলফা, এটা সিলেক্ট করে দেব, দিয়া ওকে দিব। এরপরে আমি এখন আবার এই প্লে বাটনটা হিট করলে আমার দুইটা রেন্ডার হওয়া শুরু করবে। ওকে, আমার রেন্ডার কমপ্লিট। আমি এখন এটা কেটে দেই, এটাও কেটে দেই, এটা আর লাগবে না। তাহলে এই যে ক্লায়েন্ট আমার কাছে পিএনজি চাইলে পিএনজি দিয়ে দিব, যে কয়টা চাবে সেই কয়টা। যদি পুরো পিএনজি সিকোয়েন্স চাই, পুরো পিএনজিটা আমি তাকে ডেলিভারি করে দিব। যদি আমার কাছে শুধু জিআইএফ ফাইল ফরম্যাট চাই, এই যে জিআইএফ ফাইল ফরম্যাট এইটা। ওকে, এই দেখেন জিআইএফে অটোমেটিকলি রোটেট হতেই থাকবে। এরপরে যদি ক্লায়েন্ট আমার কাছে ভিডিও এডিটরদের জন্য যেটা ট্রান্সপারেন্ট ভিডিও ফাইল সেটা চাই, এটা হচ্ছে ভিডিও এডিটরদের জন্য, এটা সবসময় ওপেন হয় না, এটা শুধু ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোতেই ওপেন হয়। ক্লায়েন্ট যদি MP4 চাই, তাহলে যে MP4ও আমার কাছে আছে। ওকে, তাহলে আমি আপনাকে টোটাল প্রসেসটা দেখালাম যে একটা লোগো 3D ফাইল কিভাবে ডেলিভারি দিতে হবে। ক্লায়েন্ট যদি বলে 3D ফাইল না, আমার 360 অ্যানিমেশন লাগবে, অ্যানিমেশন কিভাবে দিতে হবে। ক্লায়েন্ট যদি বলে আমার শুধু পিএনজি রেন্ডার দিয়ে দিতে হবে, সেটাও কিন্তু দেখালাম। ওকে, এখন কোনো কোশ্চেন আছে আপনার? এইটা হচ্ছে টোটাল একটা প্রজেক্ট, কঠিন না ভাই, সহজই। এটা জাস্ট আমি টেকনিক্যালগুলো বললাম, ক্লায়েন্ট কি কি চাইবে আর চাওয়ার অনুযায়ী আমরা কি কি করব। ঠিক আছে, তাহলে রেকর্ড অফ করে দিলাম।